প্রিয় দর্শক, চলুন আবারও ফিরে যায় আজকের অতিথি কণ্ঠশিল্পী এবং লেখক সুজয় কুমার পালের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া, যেটি বলছিলাম যে পেশায় আপনি একজন শিক্ষক এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ে থাকাকালে লেখালেখির শুরু, সেই শুরুর গল্পটা একটু জানবো। ইউনিভার্সিটিতে পড়াকালীন অবস্থাতে আমি এমনিতেই সঙ্গীত প্রিয় ছিলাম। বিভিন্ন শিল্পীদের গান, নাটক এবং ইউনিভার্সিটিতে এমনই একটি জায়গা যেখানে সমস্ত কিছু শিক্ষার একটা অঙ্গন। সেখান থেকে আমার গানের প্রতি এবং লেখালেখির প্রতি আমার একটা ঝোঁক আসে। আমি ওই সময় থেকেই আমি কবিতা এবং নাটক, আমি একটা নাটকও লিখেছিলাম ওই সময়, এবং বেশ কিছু শিল্পগোষ্ঠীর দিকে ফলো করে আমি গানের প্রতি আমার একটা ঝোঁক ছিল। তবে আমি মানে সুর আমি ওইভাবে দিতে পারতাম না, বিধায় ওই প্যারোডি টাইপের আমি গান লিখতাম আগে। এবং আমার একটা গান, প্যারোডি গান, সেটা ইউনিভার্সিটিতে র্যাক ডে অনুষ্ঠানে সারা ইউনিভার্সিটি বেজেছিল। এটা আমার একটা মানে ওই সময় থেকেই আমার ভিতরে একটা আলাদা ইন্সপিরেশন কাজ করতো আর কি। বলছিলেন যে আপনি কবিতা লিখেছেন এবং ইতিমধ্যে আপনি উপন্যাসও লিখেছেন এবং সেই সাথে আপনি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছেন। তিনটি কিন্তু তিন ধারার অঙ্গন, এই যে সমন্বয় কিভাবে করা হচ্ছে? ইউনিভার্সিটিতে যে সময় পড়তাম সে সময় পড়াটাকে, বিশেষ করে আমার সাবজেক্ট এটা কোনো ব্যাপার না, পড়াশোনার মতো পড়াশোনা চলতো, পাশাপাশি আমি লেখালেখি সঙ্গে জড়িত থাকতাম। পাশাপাশি আপনার যারা এই অঙ্গনের লোকজন তাদের সাথে আমি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করতাম, যে তাদের কাছ থেকে যদি কিছু শেখা যায়, জানা যায়, আমার খুব ভালো লাগতো আর কি। লেখক হিসেবে যে নিজেকে প্রস্তুত করবেন, এই ধারণাটা আসলে কবে থেকে আসলো? সত্যিকার অর্থে আমার ইউনিভার্সিটি থেকেই এর প্রতি একটা ঝোঁক আসে। আপনার কয়েকটা নাট্যগোষ্ঠী ছিল, তারপর আপনার কবিতা অঙ্গন ছিল, যেখানে এই আবৃত্তিগুলা করা হতো। তারপর নাটকগুলা, পথনাটক, বিশেষ করে ইউনিভার্সিটিতে অনেক পথনাটক হতো। আমার এই পথনাটক দেখে আমার ভিতরে একটা কাজ করতো যে এত সুন্দর করে উপস্থাপনা করে পথনাটক, যেটা মানুষের বাস্তব চিত্র এখানে উপস্থাপন করা হয়, তুলে ধরা হয়, আমি কেন পারবো না, আমি দেখি, চেষ্টা করি। ওই চেষ্টার থেকেই আমি লেখালেখির প্রতি আমার একটা ঝোঁক আসে আর কি। বলছিলেন যে 10টির অধিক বই রয়েছে আপনার উল্লেখযোগ্য বইগুলো সম্পর্কে জানবো। আমার বই আছে 12টি। এর ভিতরে উপন্যাস আছে কয়েকটি, 3টি উপন্যাস আছে এবং 7টা আপনার কাব্যগ্রন্থ, কবিতার বই, একটা আমার গানের বই সুজয় গীতি, আর একটা আছে ছড়ার বই। এইভাবে আমার 12টি বই। এছাড়াও আমার যৌথ সম্পাদনায় বেশ কিছু বই টই বেরিয়েছে আর কি, সেগুলোও আছে। তার ভিতরে আমার আজও তোমার পথপানে, এমন তো কথা ছিল না, অনুভবে ভালোবাসা, এগুলো আমার উপন্যাস, অনেক ভালো উপন্যাস। লেখক হিসেবে যখন পাঠকদের মন্তব্য পান, নিশ্চয়ই সেটি ইতিবাচক নেতিবাচক দুটোই থাকে, এই দুটোকে আসলে কিভাবে দেখেন? সবসময়ের জন্য নেতিবাচক এবং ইতিবাচক সবসময় থেকেই যাবে। হয়তো কেউ না কেউ আমার কথা, গান, সুর কিংবা আমার লেখাকে পছন্দ করে, আমি তাদেরকেই আমি অনুপ্রেরণা মনে করি। আর যারা নেতিবাচক দেয়, আমি তাদের কাছ থেকেও শিখি যে আমার আসলে ভুল ত্রুটিগুলা কোথায়, সেটাকে রেকটিফিকেশন করে আবার সুন্দরভাবে লেখার কিংবা উপস্থাপন করার আমি চেষ্টা করি আর কি। এবং পাঠকদের কাছ থেকেও আসলে জানার আছে, শেখার আছে, পাঠকরাও তো একটি প্রাপ্তির জায়গা তৈরি করে ফেলে। এই যে তারপর আবার গানের ধারা শুরু, গান লিখেছেন, মৌলিক গান অনেকগুলো, বেশ কয়েকটি লেখা হয়েছে, কতগুলো মৌলিক গান রয়েছে? আমার প্রায় 400 গান আমার মৌলিক গান লেখা হয়েছে। অনেক। তার ভিতরে আমার 50-60টি গান আমার ইউটিউবে আছে আর কি, ইউটিউবে দেওয়া আছে। আর এমনিতে বিভিন্ন জায়গায় কিছু গান টানও আমার যাচ্ছে আর কি। তা যেহেতু লেখালেখি নিয়ে এটা আসে, আর আমি থাকি রাজবাড়িতে, ঢাকার ভিতরে থাকলে পরে আমার গানগুলাকে আমি সেইভাবে আরও ভালো সুন্দর করে উপস্থাপন করতে পারতাম। কিন্তু আমি এটা যেহেতু রাজবাড়িতে থাকি, গ্রামের ছোঁয়া নিয়ে, তাই আমি আসলে এটা ওইভাবে মানুষ জনসমক্ষে আরও তুলে ধরার যে আমার মনোবাসনা আছে, সেটাকে আমি উপস্থাপন করতে পারছি না আর কি এই মুহূর্তে। স্বাভাবিকভাবেই আপনার যাত্রা শুরু হয় লেখালেখি দিয়ে, গল্প লেখা, কবিতা লেখা দিয়ে, এবং তারপর গান লেখা। গান লেখার ক্ষেত্রে আসলে গল্প লেখার বিষয়টি কতটুকু সাহায্য করেছে, সহযোগিতা করেছে? গান লেখার জন্য কবিতা, বিশেষ করে কবিতা, মানে কবিতা তো ছন্দাকারে আছে, গদ্যাকারেও কবিতা আছে। তো ছন্দের কবিতা লিখতে লিখতে আমার দেখলাম যে গান লেখা যায়। আর যেহেতু আমি গানকে বেশি পছন্দ করতাম,
বিশেষ করে আপনার গৌরী প্রসন্ন মজুমদার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারপর আপনার পুলক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত লেখা, যে লেখাগুলা আজও সবার মনে দোলা দেয়। এবং বিশেষ করে পুরোনো দিনের গানগুলির থেকে আমার ভিতরে একটা ইন্সপিরেশন আসে যে আসলে এত সুন্দর কথা লিখে গানগুলা করছে, এটা তো আসলে মনের ভিতরে সবসময়ের জন্য গেঁথে যায়। যেহেতু আমি কবিতা লিখতে পারছি, অতএব সেই গানের কিছু গ্রামেটিক্যাল ফরম্যাট আছে, এর ভিতরে আমি কবিতার থেকে আমি গানে যাইতে পারি। এইভাবে আমি গানে চলে আসছি আর কি। কোন ধারার কবিতা লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার সব ধরনের কবিতাই আমার কাছে আছে। ভালোবাসার কবিতা, প্রকৃতি, তারপরে প্রেম, দেশের কথা, সমস্ত কিছুই আমি তুলে ধরার চেষ্টা করছি আমার কবিতার ভিতর দিয়ে। আমি সব ধরনের কবিতা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি যে কোনো একটা থিম পাইলে পরে সেই থিমের উপরে আমি লিখতে পারি। এটা আমার সৃষ্টিকর্তার একটা আছে, আপনি যে কোনো থিম দিলেই আমি তার উপরে লিখে দিতে পারি। যেহেতু আপনি লেখালেখি করেছেন, নিশ্চয়ই গল্পের বইও পড়া হয়েছে। পাঠক হিসেবে কার গল্প পড়তে পছন্দ করেন? সমরেশ মজুমদার, তারপর আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের, নজরুল ইসলামের, তারপর আপনার এই যে ইদানিংয়ের যে কবি আর বিশেষ করে কথাশিল্পী সাদাত খান, আমাদের এইরকম অনেকের বই আমি পড়েছি আর কি। বুদ্ধদেব বসু, তারপর আরও পুরনো দিনের অনেকেই আছেন যাদের বইটি আমি পড়েছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহ, নিহার রঞ্জন, এইরকম অনেকের বই আমার পড়া আছে। পেশায় একজন শিক্ষক হবার আগে আপনি একজন লেখক, তো পেশাদারিত্বের জায়গায় আসলে এই যে শিক্ষকতা, এটিকে আসলে কতটুকু এগিয়ে নিচ্ছে আপনার লেখালেখি? আমার মূল প্রফেশন ছিল শিক্ষকতা, এর পাশাপাশি লেখা। তবে শিক্ষকতা তো এটাকে আমি সবসময়ের জন্য প্রাধান্য দিয়ে আসছি, কারণ এটা আমার জীবিকা নির্বাহের পথ। পাশাপাশি আমি যে ছাত্রছাত্রীর ভিতরে আমার অর্জন যেটা আছে, আমার জানাটুকু তাদের ভিতরে ছড়িয়ে দেওয়া এবং তাদের কাছে উপস্থাপন করাটাই আমার মূল উদ্দেশ্য থাকতো। এর পাশাপাশি আমি লেখালেখিগুলো করে যাই এবং এটা ভালো লাগে, আমি সময় দেই। এবং বিশেষ করে আমি রাত্রে, সন্ধ্যার পরে রাত্রেই আমি লেখালেখিটা বেশি করি এবং আমি অনেক রাত জাগিয়ে আমি লেখালেখি করি আর কি। এবার একটু বর্তমান ব্যস্ততা নিয়ে জানবো, বর্তমান ব্যস্ততা কি নিয়ে? লেখালেখি নিয়েই ব্যস্ত আছি। আমি গান লেখাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ বিশেষ করে কবিতার বই, উপন্যাস মানুষ যতটা মানে আগ্রহ ভরে পড়ার না করে, গানটা শোনে, গানকে পৌঁছে দেওয়া সহজ, গানটাকে পৌঁছে দেওয়া, রাইট, গানটাকে পৌঁছে দেওয়া খুবই সহজ। এই জন্যে আমি এই গানটায় লেখার প্রতি আমার বেশি ঝোঁক। আমি এটা লিখছি এবং আমি চাচ্ছি আমার এই গানটা বিভিন্ন জায়গায় পৌঁছে যাক। আমি চেষ্টা করছি বিভিন্ন বরেণ্য শিল্পীদের কাছে যাওয়ার। আমি খুব তাড়াতাড়ি আমি এই সমস্ত শিল্পীদের কাছে আমি যাব, যদিও কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আর কি। তবে আমি এইভাবে গানটা উপস্থাপন করার জন্য এগিয়ে যাচ্ছি আর কি। এখন তো আসলে গানের মান অনেক ক্ষেত্রে নির্ভর করে মিউজিক ভিডিওর উপর, তো এই মান নির্ণয় আসলে মিউজিক ভিডিওর গুরুত্ব কতটা, একজন শিল্পী হিসেবে আপনি কি মনে করছেন? অবশ্যই মিউজিক ভিডিওটা খুব প্রয়োজন আছে বলে মনে করি, কারণ গানটাকে সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য মিউজিকটা একটা বড় মাধ্যম বলে আমি মনে করি। আর গানটাকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য, তুলে ধরার জন্য মিউজিক খুবই প্রয়োজন। এই জন্যে আমি মনে করি গানের সঙ্গে, এবং সুন্দর মিউজিক যেটা গানের সঙ্গে অ্যাডজাস্ট হয়, সে ধরনের মিউজিক হলে পরে আরও দর্শক শ্রোতার কাছে পৌঁছায় বলে আমার ধারণা। আপনি গানের মানুষ, সেই সাথে আপনি লেখালেখি করেন, সেক্ষেত্রে জনপ্রিয়তা নাকি দর্শক মহলে দীর্ঘদিন টিকে থাকা, কোনটিকে বেশি এগিয়ে রাখবেন? দর্শক মহলে দীর্ঘদিন টিকে থাকাটাকেই আমি মনে করি যে একটা বড় ব্যাপার। এবং প্রত্যেক শিল্পী চায় যে দর্শকের কাছে, বিশেষ করে শ্রোতা দর্শক যারাই আছে তাদের কাছে যদি গানগুলা বেঁচে থাকে দীর্ঘদিন, তাইলে পরে সেটাই মনে হয় একজন শিল্পীর সার্থকতা। গানের প্রসঙ্গে যেহেতু আছে, একটু জানবো যে কার গান শুনতে বেশি পছন্দ করেন? মান্না দে, তারপর লতা মঙ্গেশকর,
তারপর আপনার ভূপেন হাজারিকা, বাংলাদেশের প্রেক্ষাপটে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দী, এন্ড্র কিশোর সহ এই যে ইদানিং মনির খান আছে, তারপরে আরও অনেকেই আছেন যাদের গান আমি খুব পছন্দ করি, আমি শুনি, আমি চেষ্টা করি গানগুলো শুনবার জন্য আর কি। আরও অনেক শিল্পী আছে যারা ফোক গানের শিল্পী আছে, আমি সব গান মানে নির্দিষ্ট যে কয়েকজনের গান শুনি এরকম তা না, আমি গান পাইলেই আমি শোনার চেষ্টা করি। আমি মনে করি যে কোনো শিল্পী কোনো গান গেয়েছে, সে গানটার ভিতর থেকেও কিছু নেওয়ার আছে, পাওয়ার আছে, সেই জন্য আমি অনেকের গানই আমি শুনি আর কি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া, এবার একটু জানতে চাইবো যে নতুন কোনো গান বা নতুন কোনো লেখা আমরা পেতে চলেছি কিনা সামনে? নতুন গান আসবে আমার, নতুন গান আসবে আমার, বেশ কয়েকটা গান আমার রেডি হয়ে আছে এবং এগুলা আমার একটা এই স্টুডিওতে একটা গান আমি একটা ফার্স্ট ভোকাল দিয়ে আসছি আর কি। ফার্স্ট ভোকালের পরে আবার সেটাকে মিউজিক অ্যারেঞ্জ করে আবার ফাইনাল ভোকালে যাব আর কি খুব তাড়াতাড়ি। এবং আমার বইও আসছে, এবার একটা ছড়ার বই আসবে এই এই আপনার 21-এর বই মেলাতে। আচ্ছা, এইভাবে এগোচ্ছে আর কি। আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা ভাইয়া। আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার গান শুনে আজকের আয়োজন শেষ করব, তবে তার আগে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একমাত্র উপায় হচ্ছে ঝুঁকি না নেওয়া। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, আধুনিক গান, আমার নিজের বই থেকে লেখা গান আর কি। শুনি। কেন যে আবার দেখা হলো, কেন যে আবার দেখা হলো, ফেলে আসা দিন আমার নীরব অভিমানে মধুময় হয়েছিল। কেন যে আবার দেখা হলো, কেন যে আবার দেখা হলো, পুরানো স্মৃতিগুলি মনের অজান্তে অশ্রু হয়ে ফিরে এলো। কেন যে আবার দেখা হলো, কেন যে আবার দেখা হলো, ওই যে নদীর ধারে সেই আবাসন, কত না করেছি মোরা প্রেম আলাপন। ওই যে নদীর ধারে সেই আবাসন, কত যে করেছি মোরা প্রেম আলাপন। বিকেল বেলার সেই আলোক ছায়ায় ভ্রমরা মোদের কাছে ছিল। কেন যে আবার দেখা হলো,